এই যে বেড, একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব কত রাখবেন? আবার অনেক কৃষক কি করে যে আগে চারা লাগায় তারপর মালচিং লাগায়, তো সেটা একদমই করা যাবে না। প্রয়োজনে গাছ যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজার জমিতে স্প্রে করতে হবে। মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করার আগে যে সমস্ত সমস্যাগুলোতে কৃষক পড়ে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মানে এই যে মালচিং দেখতে পাচ্ছেন, এই মালচিংয়ের চাষ করার ইচ্ছে তো সকলেরই আছে, কিন্তু এই চাষ করার আগে অনেকেই হেরে যায়। অর্থাৎ এই চাষের জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেটা অনেক কৃষক জানে না, যার জন্য সঠিকভাবে মালচিং পদ্ধতিতে চাষ করে বেগুনে লাভ করতে পারে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ পদ্ধতি দেখাবো যে কি পদ্ধতিতে চাষ করলে আপনাদের লস হবে না, এবং বেড তৈরি থেকে শুরু করে সঠিক দূরত্ব সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের ভিডিওর মাধ্যমেই। যে ভুলগুলো কৃষকেরা সাধারণত করে থাকে সেটা হলো যে সঠিক সময়ে মালচিং ব্যবহার না করা। মানে এই যে মালচিংটা, এটা কতদিন আগে বিছাতে হবে, বা অনেকেই কি করে যে চারা লাগাবার পর মালচিং বিছায়, এই জিনিসটা একটা বেশ বড় রকমের ভুল। এটার সঠিক নিয়ম হলো চারা লাগানোর ঠিক 1 থেকে 2 দিন আগে আপনাকে মালচিং বিছাতে হবে, বেশি আগেও না বেশি পরেও না। তো সব থেকে ভালো হয় মালচিং বিছানোর 1 দিনের মধ্যেই চারা রোপণ করে দেওয়া। আবার অনেক কৃষক কি করে যে আগে চারা লাগায় তারপর মালচিং লাগায়, তো সেটা একদমই করা যাবে না, কারণ মালচিং ব্যবহারের যে মেন কারণ সেটাই কিন্তু এর মধ্যে হবে না। তো এই ভুলটা করা যাবে না। দ্বিতীয়ত হলো যে নিম্নমানের প্লাস্টিক বা মালচিং ব্যবহার না করা। এখানে দেখতে পাচ্ছেন যে মালচিংটি ব্যবহার করা হয়েছে, এটা যথেষ্ট গুণ ভালো এবং 25 মাইক্রনটাই বেস্ট বেগুনের জন্য। তো 25 মাইক্রনের মালচিংটা আপনারা বেছে নেবেন, পাশাপাশি ব্ল্যাক ও সিলভার কালার। এই যে দেখতে পাচ্ছেন উপরের সাইডটা যে সিলভার কালার রয়েছে এবং ব্যাক সাইডটা অর্থাৎ এর যেটা মাটির দিকে থাকবে সেটা কালো কালারের হওয়াটা আবশ্যিক। 3 নম্বর পয়েন্ট হলো যে বেডটা সঠিকভাবে তৈরি করা। এখানে দেখুন যে এইটা হচ্ছে একদম ফ্ল্যাট বেড, মানে এটা একদম সমতল। তো এটাকে পরিবর্তন করে যেমন এখানে করা হচ্ছে, দেখুন এই যে উঁচু করা হচ্ছে, মানে মাঝটা উঁচু করা হচ্ছে ডিপ টাইপের এবং দু সাইডটা ঢালু করা হবে। তো এই যে বেডটা হবে এটা উপযুক্ত বেড। এই যে মাঝটা উঁচু করা হচ্ছে এবং এই দুটো সাইড, যেমন এই সাইডটা আগে করা হচ্ছে তারপর এই সাইডটা করা হবে, এই সাইডটা এইভাবে সমতল করে দেওয়া হবে যাতে উঁচু থেকে নিচু এই টাইপের, যাতে না জল জমে যেতে পারে। তো বেড তৈরির সময় এই জিনিসটা অবশ্যই সকলেই মনে রাখবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। এই যে বেড, একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব কত রাখবেন? যেখানে চারা বসবে সেই চারা থেকে এই দিকের চারার, মানে এক বেড থেকে অপর বেডের গ্যাপ হবে 5 ফিট। মানে এইখান থেকে এইখানের দূরত্ব যেটা সেটা 5 ফিট, যেমনটা এখানেও দেওয়া আছে। আর চারা থেকে চারার যদি দূরত্বর কথা বলি, মানে একটা চারা থেকে অপর চারার দূরত্ব হবে কমপক্ষে 3 ফিট। পরের পয়েন্ট হলো এই যে মালচিংয়ের মুখগুলো দুটো মুখেই উন্মুক্ত রাখা যাবে না, অর্থাৎ সম্পূর্ণটাই মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে কি হবে যে আর্দ্রতাটা থাকবে, মানে যে মাটির মধ্যে যে আর্দ্রতা ওটা সেম থাকবে। এটা যদি কোনো জায়গায় খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু বাষ্পীত হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জিনিসটার দিকে সকলেই আপনারা খেয়াল রাখবেন। 5 নম্বর পয়েন্ট হলো সেচ ব্যবস্থাপনা। এক্ষেত্রে দেখুন কোনো রকম কোনো ড্রিপ ব্যবস্থা নেই, কিন্তু যদি সঠিকভাবে জলসেচ না করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সবসময় চেষ্টা করবেন ড্রিপটা ব্যবহার করার, কারণ মালচিংয়ের সাথে যদি ড্রিপ ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্ট অনেকটাই ভালো আসে। তবুও যেহেতু এখনও ড্রিপ সব জায়গায় চালু হয়নি, তারপরেও কিন্তু আপনাকে সঠিক জলসেচের মাধ্যমেই চাষটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ জমিটাকে খুব বেশি শুকনো করা যাবে না, যেহেতু গাছের গোড়া অবধি জল যাবে না। এই যে ড্রেন আছে এই ড্রেন বরাবরই যেহেতু জলসেচ করা হবে, তাই জলসেচ করাটা টাইম টু টাইম করাটাই উপযুক্ত। 7 নম্বর পয়েন্ট হলো যে রাসায়নিক সার ব্যবস্থাপনা, অর্থাৎ বেসাল ডোজটাকে সঠিকভাবে দেওয়া। যদি আপনার জমিতে ড্রিপ থাকে তাহলে খুব ভালো, কারণ আপনি ড্রিপের মাধ্যমে খাবার যে কোনো টাইম চালনা করতে পারবেন। কিন্তু যদি এরকম নর্মালি চাষ করা হয় অর্থাৎ নর্মাল জমিতে, সেক্ষেত্রে প্রথমে রাসায়নিক সারের পরিমাণটা বেশি রাখবেন, পরবর্তীতে জমিতে অর্থাৎ যে খোলা মাটি আছে সেখানেও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। প্রয়োজনে গাছ যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজার জমিতে স্প্রে করতে হবে, তবেই কিন্তু গাছের ঘাটতি পূরণ করতে পারবেন। অর্থাৎ রাসায়নিক সারের দিকে আপনাকে কোনো রকম কোনো ঘাটতি দিলে হবে না, সেক্ষেত্রে ফলন অনেকখানি কমে যেতে পারে। তো রাসায়নিক সারের কথাটা সবসময় মাথায় চিন্তা করে আপনাকে এই দিকে অর্থাৎ এই চাষের দিকে এগিয়ে যেতে হবে। নর্মালি যখনই আপনারা মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতে যাবেন, সামান্য এই জিনিসগুলো, মানে নর্মাল জাস্ট এই জিনিসগুলো খেয়াল রেখে চাষ করতে নামুন, তাহলে প্রাথমিক অবস্থাতে আপনি সফল হবেন।
কিন্তু যখন আপনি দীর্ঘদিন মালচিং সম্পর্কে চাষ করবেন বা মালচিং সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে, তখন আপনি নিজেই এটার সম্পর্কে অনেকটা অভিজ্ঞ হয়ে যাবেন। আজকের ভিডিওটি ছিল শুধুমাত্র যারা মালচিংয়ে একদম নতুন বা যারা মালচিং পদ্ধতিতে আগে চাষ করেনি বা অনেকের অনেক সমস্যা হচ্ছিল, অনেকেই বারবার আমাকে জানতে চাইছিল কোন পদ্ধতিতে মালচিংয়ে চাষ করলে বেশি লাভ করা যায়, তো সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যারা দীর্ঘদিন মালচিংয়ে চাষ করে আসছেন তারা একটা কমেন্ট করে যাবেন যে আপনারা কি পদ্ধতিতে সবথেকে ভালো রেজাল্ট পেয়েছেন। আজকের মতো এখানে, আশা করছি ভিডিওটি সকলেরই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমাদের এখান থেকেই পেতে থাকবেন।